গত পরশুদিন আমরা 10 জনের প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজভবনে এসেছিলাম। রাত্রি 9টার সময় আমাদের বৈঠক হয়েছিল রাজ্যপালের সাথে, এবং সেদিনকে আমরা বলেছিলাম যে আগামীকাল আমরা আসবো, অর্থাৎ গতকাল আমাদের আসার কথা ছিল। আমরা লিখিতভাবে রাজ্যপালের সময় চেয়ে রাজ্যপালকে মেলও করেছিলাম। আমাদের আজকে সন্ধ্যে 7:30টার সময় আসতে বলা হয়। আমরা 15 মিনিট আগেই আসি এবং 7:30টার আগেই উনি আমাদের সময় দিয়েছেন, এবং যে ইস্যুগুলো নিয়ে আমরা আগের দিন ওনাকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যেভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করেছে সেটা নিয়ে বিস্তারিত বলেছি। উনি আমাদের সাথে একমত হয়েছিলেন। উনি বলেছিলেন যে আপনাদের প্রত্যেকটা দাবি ন্যায্য এবং ন্যায়সম্মত, এবং আমাকে পরের দিন উনি একটা চিঠি লিখে পয়েন্ট ওয়াইজ লিখিত রিপ্রেজেন্টেশন জমা দিতে বলেন। সে একইভাবে আমি পরের দিন চিঠি লিখে রিপ্রেজেন্টেশন জমা দিই, এবং তার ফলো আপ হিসেবে আজকের মিটিং। উনি বলেছিলেন যে ইলেকশন কমিশনের সাথে আমি এটা টেক আপ করব, যেহেতু আপনাদের দাবিটা ন্যায্য। আমাদের দাবি যেগুলো ছিল তার মধ্যে অন্যতম দাবি ছিল, একটা তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষপাতদুষ্ট আচরণ, সেটা আছেই। তার সাথে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে জলপাইগুড়িতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় 1500-1600 পরিবারের বাড়ি তৈরি করার টাকা অর্থ রাজ্য সরকার দিতে চায়, তার অনুমতি ইলেকশন কমিশন যেন সময় নষ্ট না করে রাজ্য সরকারকে ইমিডিয়েট অনুমতি দেয়, যাতে সেই কাজ শুরু করা যায়। অনগোয়িং প্রজেক্টের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু নতুন কোনো কনস্ট্রাকশন বা নতুন কোনো কাজ শুরু করতে গেলে আদর্শ আচরণবিধি চলাকালীন আপনাকে ইলেকশন কমিশনের অনুমতি, পারমিশন, অ্যাপ্রুভাল নিয়ে করতে হবে। তো সেটাও আমরা অনুরোধ করেছিলাম এবং লিখিত আমরা জানিয়েও ছিলাম। সেই কপি মিডিয়ার বন্ধুদের সাথেও শেয়ার করা হয়েছে, আপনাদেরকেও পাঠানো হয়েছে। উনি আজকে আমাকে বললেন যে ইলেকশন কমিশনের যারা দায়িত্বে রয়েছেন, চিফ ইলেকশন কমিশনারের সাথে উনি কথা বলতে চেয়েছিলেন, কিন্তু চিফ ইলেকশন কমিশনারের সাথে উনি কথা বলতে পারেননি। চিফ ইলেকশন কমিশনার কেন কথা বলেননি তা আমি জানি না। হয়তো বাংলার রাজ্যপাল ফোন করছে বলে, বাংলার দাবি তুলবে বলে, আমি জানি না। চিফ ইলেকশন কমিশনার রাজ্যপালের সাথে কথা বলছে না। অর্ডার অফ প্রেসিডেন্সে তো রাজ্যপাল চিফ ইলেকশন কমিশনারের অনেক নিচে। আমি যদি ভারতবর্ষের অর্ডার অফ প্রেসিডেন্স দেখি, এটাই তো বিজেপির নতুন ভারত। সংবিধানকে কোনো মান্যতা এরা দেয় না। তো যাই হোক, উনি বলেছেন যে ইলেকশন কমিশনার বাকি যারা দুজন রয়েছেন তাদের সাথে ওনার কথা হয়েছে, এবং তাকে প্রত্যেকটা বিষয় নিয়ে উনি অনুরোধ করেছেন ওনার তরফ থেকে যে দাবিগুলো ন্যায্য। অন্ততপক্ষে উনি মানেন যে প্রত্যেকটা রাজনৈতিক পার্টির যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে, নিরপেক্ষভাবে নির্বাচন হয়, গণতান্ত্রিক পদ্ধতিতে হয়, অবাধ শান্তিপূর্ণ হয়, এবং তদন্তকারী সংস্থা যেন পক্ষপাতদুষ্ট আচরণ না করে, এবং জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারের যাতে বাড়ির টাকা যেটা রাজ্য দিতে চায় তার অনুমতি দেওয়া হোক, সময় নষ্ট না করে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে উনি বিস্তারিত আলোচনা করেছেন, এবং উনি বলেছেন যে আমাকে ওনারা আশ্বস্ত করেছেন যে আমরা এটা টেক আপ করব। দুর্ভাগ্যবশত আপনাদের জানাতে বাধ্য হচ্ছি, আজকে দুপুরবেলা ইলেকশন কমিশনের তরফ থেকে রাজ্যকে জানিয়ে দেওয়া হয় যে নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে রাজ্যকে পারমিশন ইলেকশন কমিশন দিচ্ছে না। আমি আবার বলছি, নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে, অর্থাৎ 1600 যে ক্ষতিগ্রস্ত পরিবার যাদের মাথার উপর ঘর দরকার, ছাদ প্রয়োজন, যাদের ঘর ভেঙে মানে মাটিতে ধুলোয় মিশে গেছে এই ঝড়ের কারণে, তাদের বাড়ি তৈরি করার টাকা রাজ্য দিলেও এর অনুমতি ইলেকশন কমিশন দেবে না। রাজ্যকে বলা হয়েছে তুমি ড্যামেজ দিতে পারো, আংশিক যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে 5000 টাকা ড্যামেজ, আর যদি একটু বেশি হয় তাহলে 20,000 টাকা ড্যামেজ। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই,
বাংলার মানুষকে এরা বাড়ি তৈরি করার জন্য 20,000 টাকা দেওয়ার অনুমতি দিচ্ছে। এরা বাংলা বিরোধী নয় তো কারা বাংলা বিরোধী? বাংলার মানুষকে কি ভাবছে এরা? যে ভিক্ষা টাকা তো আমরা দিচ্ছি। এই যে কেন্দ্রের প্রতিনিধি এসে থাকে, রাজভবনে যে আলোটা জ্বলে, এটা বাংলার মানুষের টাকায়, ভুলে গেলে চলবে না। বাংলা থেকে কর বাবদ আপনি টাকা তুলে নিয়ে যাচ্ছেন 4,65,000 কোটি টাকা 4 বছর, আর বাংলার টাকা বন্ধ। আপনি বাড়ির টাকা দেবেন না, আবার রাজ্য যখন বাড়ির টাকা দেবে আপনি অনুমতিও দেবেন না। না ঘর বানাউঙ্গা না ঘর বানানে দুঙ্গা, এটা হচ্ছে মোদিজির নিউ মডেল। না খাউঙ্গা না খানে দুঙ্গা নয়, মোদিজি বলে না খাউঙ্গা না খানে দুঙ্গা, না ঘর দুঙ্গা না ঘর দেনে দুঙ্গা, না আবাস বানাউঙ্গা না আবাস বানানে দুঙ্গা। এটা হচ্ছে ভারতবর্ষের শাসক দল অর্থাৎ বিজেপির মডেল। রাজ্য অনুমতি চেয়েছে 1600টা পরিবার। এটা তো তৃণমূলের ভোটার নয়, এর মধ্যে বিজেপির ভোটার রয়েছে, সিপিএম এর ভোটার রয়েছে, কংগ্রেসের ভোটার রয়েছে, তৃণমূলের ভোটার রয়েছে, সব দলের রয়েছে। আরে আগে তো এরা মানুষ। 1600 পরিবারের বাড়ির টাকা আপনি আটকে রেখেছেন, আজকে রাজ্য দিতে চাইছে, সেই টাকা আপনি দেওয়ার অনুমতিও দিলেন না। তার কারণ আজকে টাকা যদি মানুষ পায়, মানুষ তার ছাদের ব্যবস্থা করবে। আমি একটা আর্টিকেল আপনাদের দেখাচ্ছি। গতকাল একটা সংবাদপত্রে বেরিয়েছে, আমি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের পাঠিয়ে দেবো। আপনি দেখুন, এখানে লেখা আছে অর্গানাইজার্স চিয়ার আফটার ইসি নড টু রিলিজ বিহু ফান্ডস। আমি আবার পড়ছি, এটা গতকালের আর্টিকেল, আমি নাম বলে দিচ্ছি, টাইমস অফ ইন্ডিয়ায় বেরিয়েছে, আপনারা সবাই পেয়ে যাবেন এটা। গত পরশুদিন আসামে বিহু সেলিব্রেট করার জন্য রাজ্যের 2000 কমিটিকে ইলেকশন কমিশন অ্যাপ্রুভাল দিয়েছে যে 1.5 লক্ষ টাকা করে দেওয়া যেতে পারে এমসিসি চলাকালীন। আর বাংলায় যখন 1600 লোকের বাড়ির প্রয়োজন, তখন ঘরের টাকা দেওয়ার অনুমতি দিল না। আমরা এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। আসামে বিজেপির সরকার তাই অনুমতি দিয়েছে, নিয়ম আলাদা, কানুন আলাদা, ল আলাদা। আর বাংলায় বিজেপিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। বাংলার মানুষ গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নির্বাচিত করেছে, তাই গাত্রদাহ। সেই কারণে আসামের টাকা ছাড়ছে, বাংলার টাকা বন্ধ এমসিসি চলাকালীন। আপনি বিহু সেলিব্রেট করার জন্য আমাদের আপত্তি নেই, বৈচিত্র্যের মধ্যে একতা, এটাই ভারতবর্ষ। আপনি ছাড়ুন, 100 বার ছাড়ুন, কিন্তু একটা উৎসবে আনন্দ উপভোগ করার জন্য আপনি 1.5 লক্ষ টাকা দেবেন, আর সাধারণ খেটে খাওয়া মানুষ যাদের হাতে টাকা নেই, পয়সা নেই, অন্ন বস্ত্র বাসস্থান নেই, যাদের ঘূর্ণিঝড়ে যারা সর্বশান্ত হয়েছে, তাদের আপনি বাড়ির টাকা ছাড়বেন না। তার কারণ তারা বাংলায় থাকে। আমি আগামী পরশুদিন জলপাইগুড়ি যাচ্ছি, আমার ধূপগুড়িতে সভা রয়েছে। আমি ধূপগুড়িতে সভার পর এই 1600 পরিবারের প্রতিনিধিদের সাথে বৈঠক করব, এবং আমাদের যে প্রতিনিধি দল গত পরশুদিন দিল্লিতে প্রতিবাদ জানাতে গেছিল, নির্বাচন কমিশনের অফিসে অভিযোগ জানাতে গেছিল, তাদেরকেও আমি সেই মিটিংয়ে আসতে বলেছি, যে তাদের উপর দিনের আলোয় যে মধ্যযুগীয় বর্বরতা, নির্বাচন কমিশনের অঙ্গুলি হেলনে দিল্লি পুলিশ এবং সিআইএসএফ করেছে, ভারতবর্ষের ইতিহাসে এটা একটা কলঙ্কিত অধ্যায়। সেই 10 জন ডেলিগেশনের প্রত্যেকটা মেম্বার আগামী পরশুদিন আমি যখন জলপাইগুড়িতে যাব, এদের সাথে কথা বলবো, তারা নিজের অভিজ্ঞতা মানুষকে বলবে যে আমরা বাংলার মানুষের জন্য কাজ করতে গেছি, আমরা বাংলার মানুষের অধিকার চাইতে গেছি। আগে তো আপনি টাকা দিতেন না, এখন টাকা রাজ্য দিচ্ছে, আপনি করতে দেবেন না। এই দ্বিচারিতা কেন? আজকে মমতা বালা ঠাকুর, তার শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল রাজ্যসভার মেম্বারে, সেখানে উনি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়েছে বলে মাঝপথে শপথ গ্রহণ অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।
আপনি ভাবতে পারছেন? মানে ঈশ্বরের জায়গায় উনি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর আর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলেছেন। এটা তো ঈশ্বর। আজকে মতুয়া ভাইরা যারা বিজেপিকে ভোট দিয়েছিল এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে, যে তাদের ধর্মের প্রসার ঘটিয়ে তাদের ন্যায্য দাবিগুলো আগামী দিন বাস্তবায়িত হবে, আপনাদের পূজ্য দেবতা সেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুরকে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে ঈশ্বরের সাথে তুলনা করেছেন বলে মমতাওয়ালা ঠাকুরের শপথ গ্রহণ অনুষ্ঠান জগদীপ ধনখড়, যে এখন বর্তমানে দেশের উপরাষ্ট্রপতি আর বাংলার প্রাক্তন রাজ্যপাল, তাকে শপথ গ্রহণ অনুষ্ঠান মাঝপথে থামিয়ে দিয়েছে। এবং এই জগদীপ ধনখড় ধারাবাহিকভাবে বাংলার বিরোধিতা করেছিল বলে বড় পদ পেয়েছে। এই কারণেই আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলি। বিজেপি খালি আপনার ভোট চাইছে না। যারা ভাবছে যে বিজেপি আপনার খালি ভোট চাইছে, বিজেপি বাংলার মানুষের ভোট চায় না। বিজেপি আপনাকে কন্ট্রোল করতে চায়, যে আপনি যদি ভোট না দেন তাহলে আপনার সব বন্ধ। এটা গণতন্ত্র, এটা একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র চলছে না। গণতন্ত্রে মানুষ ঠিক করবে, মানুষের অধিকার রয়েছে আমি কাকে ভোট দেবো কাকে দেবো না। গরিব মানুষের বাড়ি তারা গিয়ে বড় বড় ভাষণ দেয় যে মোদিজি নে পয়সা ভেজ দিয়া। আজকে 27 দিন হয়ে গেছে, আমি চ্যালেঞ্জ করেছি, শ্বেতপত্র প্রকাশ হয়েছে। আজকে অমিত শাহ এসেছিল বালুরঘাটে, বালুরঘাটকে বলছে বেলুরঘাট। আমরা কি আশা করতে পারি এদের থেকে? যেখানে মিটিং করতে আসছে জায়গার নাম জানে না। বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য তো আমি ছেড়ে দিলাম, বালুরঘাটকে বলছে বেলুরঘাট। আর একবার না, দুবার না, 5 বার বলেছে। আচ্ছা, আমি ধরে নিলাম অমিত শাহ বাংলায় থাকে না, তিনি গুজরাটে থাকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলা জানে না, বাংলা পড়তে পারে না। স্টেজে তো সুকান্ত মজুমদার রয়েছে, সেই বালুরঘাট থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপির টিকিটে। সে বলবে না গিয়ে যে আপনি যে 100 কোটি এবং 140 কোটি ভারতবর্ষের মানুষকে নিজের পরিবার হিসেবে দাবি করেন, এবং সুকান্ত মজুমদার আজকে বলেছে যে বাংলার 10 কোটি লোক আমার পরিবার। আরে আপনি যেখান থেকে লড়ছেন তার নাম ভুল উচ্চারণ করছে, বিকৃত করে বালুরঘাটকে বেলুরঘাট বলছে। আপনি গিয়ে বলতে পারেন না যে অমিতজি এটা বেলুরঘাট নয়, এটা বালুরঘাট? চাকরি চলে যাবে। এদের প্রধান কাজ কর্তব্য হচ্ছে তল্পিবাহকতা করা, মানুষের আবেগকে নিয়ে ছিনিমিনি খেলা। যে বালুরঘাটের 20 লক্ষ লোকের সম্মান করতে পারে না, তার কারণ তার রাজ্য সভাপতিত্ব চলে যাবে, সে বালুরঘাটের মানুষের কাছে কি ভোট চাইবে? আমি জায়গার নাম ভুল বলবো, একবার বলতে পারি, দুবার বলতে পারি, পরপর বারবার। এবং আগামী পরশুদিন আমি জলপাইগুড়িতে যাব। জলপাইগুড়িতে গিয়ে ধূপগুড়িতে সভা করার পরে আমি সেখান থেকে 1600 পরিবারের প্রতিনিধিদের সাথে বৈঠক করব, এবং দরকার পড়লে আগামী দিন আমরা রাষ্ট্রপতির সাথে সেম ডেলিগেশন দেখা করবে, যে আমরা টাকা দেবো, আমরা কারোর দয়া দাক্ষিণ্যে বেছে নেই। কেউ যদি ভাবে দিল্লি টাকা আটকে দেবে, মানুষের বাড়ি হবে না, মানুষের ছাদ হবে না, মানুষ টাকা পাবে না। মমতা ব্যানার্জি 25,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, বিজেপির অবদান শূন্য। বিজেপি মানরেগার 2 বছর ধরে কাজের টাকা বন্ধ করে দিয়েছে, আমাদের সরকার পেমেন্ট করেছে। ক্ষমতা থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক। আমি তো 27 দিন হয়ে গেছে এদেরকে চ্যালেঞ্জ করেছি, করতে পারছে না কেন? শিলিগুড়ির সভায় মোদিজি এসে বলেছিল বাড়ির টাকা দিয়েছি, দেখুন তারপর থেকে যে সভা করছে আর বাড়ির টাকা দিয়েছি বলছে না। আজকে অমিত শাহ এসেছিল, বাড়ির টাকা নিয়ে বলেছে, মানরেগা নিয়ে বলেছে, তার কারণ 10 পয়সা কেন্দ্রের সরকার দেয়নি। আসামে দেবো, মধ্যপ্রদেশে যদি কোনো রকম তছরূপের অভিযোগ পাই তাও দেবো, রাজস্থানে যদি পাই তাও দেবো, কিন্তু বাংলায় দেবো না। তার কারণ বিজেপিকে ভোট দেয়নি। মানে এদের ঔদ্ধত্য, দম্ভ, অহংকার কোথায়? যে মানুষ ভোট দেয়নি, মানুষ যতক্ষণ না বুঝবে, ঢুকবে,
জ্বালা উপভোগ করবে, ততক্ষণ মানুষকে আমরা শিক্ষা দিতে থাকবো। গণতন্ত্রে কোনো নেতা মানুষকে শিক্ষা দেয় না, মানুষ নেতাদের শিক্ষা দেয়। আপনারা মানুষকে দুর্বল ভাবছেন, আর আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলবো যে যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে 18 জন প্রতিনিধি পাঠিয়েছিল 5 বছরে, এরকম না যে আপনাদের দিয়েছে বাকি 22টা আসনে দেয়নি, তাও করেন। এবার নির্বাচনে আসছে, কি মুখে আপনাদের কাছে ভোট চাইতে যাচ্ছে আমি দেখে অবাক হচ্ছি। যেদের কি মুখ নিয়ে এরা মানুষের কাছে আবার ভোট চাইতে যাচ্ছে। 5 বছর নির্বাচিত হওয়ার পর বাংলা থেকে একদম শুষে নিয়ে গেছে 4,65,000 কোটি টাকা। এ টাকা তো আমাদের টাকা, গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের টাকা। এ টাকা বিজেপির টাকা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর দেশের উপরাষ্ট্রপতির বাসভবন হবে 20,000 কোটি টাকা দিয়ে, আর সাধারণ মানুষের ছাদের টাকা, বাড়ির টাকা বন্ধ। প্রধানমন্ত্রীর জন্য, অন্যান্য মিনিস্টারদের জন্য বিমান কেনা হবে 8,000 কোটি টাকা খরচা, আর 100 দিনের 6,900 কোটি টাকা বন্ধ। এ কি দ্বিচারিতা? টাকা আমরা দেবো, আজকে তো প্রমাণ হচ্ছে। এই যে যারা বলে যে টাকা পাঠিয়েছি, তৃণমূল টাকা দেয়নি, আজকে তৃণমূল নিজের কোষাগার থেকে আমাদের সরকার নিজের তহবিল থেকে খরচা করে বাড়ি বানাতে চাইছে, অনুমতি আপনারা দেন। আপনারা বাড়ি যাতে মানুষ পায় চান না, আপনারা চান মানুষ নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত হয়ে থাকুক। সিপিএম বলতো না আগে যে এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই, আর বিজেপি বলে গরিব করে রেখে দে মা, ভোটটা যেন পাই। মমতা বন্দ্যোপাধ্যায় সেই গরিবদের হাতে আর্থিক উন্নয়ন তুলে দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। বছরে 25,000 কোটি টাকা খরচা করে যদি আমরা লক্ষ্মীর ভান্ডার দিতে পারি, 50,000 কোটি টাকা খরচা করে আমরা ঘরের ব্যবস্থাও করতে পারি। দিল্লির অত্যাচারীদের জেনে রাখা উচিত। যারা গরিব মানুষকে পথে বসাতে চাইছে, জলপাইগুড়িতে প্রধানমন্ত্রী সভা করতে এলো, একটা লোকের সাথে দেখা করেছে, ঝড়ে ক্ষতিগ্রস্ত একটা পরিবারের সাথে দেখা করেছে? তা করবেন না। বিজেপির কোন সর্বভারতীয় নেতা এসছে, একবার খোঁজ নিয়েছে? আজকে বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী এসে কি ভাষণ দিয়েছে? বালুরঘাটের জন্য কি করেছেন আপনি? 5 বছর আপনি বালুরঘাটের এমপি পেয়েছেন, 5 বছর আপনি বালুরঘাটের রিপোর্ট কার্ড দিন, কি করেছেন? স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আপনি আমাকে 5 সেকেন্ড শোনান যেখানে বালুরঘাটের উন্নয়ন নিয়ে বলেছে, কেউ দেখাতে পারবে না। এইভাবে রাজনীতি করবেন আপনারা? আমি অত্যন্ত দুঃখিত আজকে যেভাবে ইলেকশন কমিশনকে ব্যবহার করা হচ্ছে এবং ইলেকশন কমিশন ব্যবহৃত হচ্ছে। এই যে আমি বলেছিলাম 2 দিন আগে ধনরাম সিং এর কথা, কতদিন হয়ে গেছে? 3 দিন হয়ে গেছে প্রেস করা হয়েছে, আমি তো কোনো আইনি নোটিশ পাইনি। আমাদের তরফ থেকে যারা দাবি করেছিল জিতেন তিওয়ারি আর ধনরাম সিং এর, কেউ তো আইনি নোটিশ পাইনি। বৈঠক হচ্ছে যখন এমসিসি আদর্শ আচরণবিধি চলছে সেই সময়। আমি আপনার সাথে বৈঠক করতে গেলে, আপনি একজন সরকারি অফিসে কোনো তদন্তকারী সংস্থার সাথে যুক্ত রয়েছেন, আমি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে যাব? আমি রাতের অন্ধকারে আপনার বাড়িতে কেন যাব এবং খালি প্যাকেট হাতে ঢুকবো, খালি হাতে বেরোবো? আমি আগের দিনও বলেছি এটা অফেন্স। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে আপনি একটা পেন নিতে পারেন না কারোর থেকে, একটা মিষ্টি খেতে পারেন না, একটা কার্ড নিতে পারেন না। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট আপনার বিরুদ্ধে লাগু হবে আপনি যদি করে থাকেন। সেখানে সাদা প্যাকেট নিয়ে আপনি ঢুকছেন আর 52 মিনিট পর প্যাকেটটা বাড়িতে রেখে তারপর বেরোচ্ছেন। আমরা তো বলেছি আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, কিন্তু বাজার গরম করার জন্য সিসিটিভি ফুটেজ আমরা ছাড়বো না, আমরা সুপ্রিম কোর্টে জমা দেবো। 2-4 দিন অপেক্ষা করুন, আমরা সুপ্রিম কোর্ট যাচ্ছি। বিজেপি অভিযোগ করছে পশ্চিমবাংলার ডিএ চেঞ্জ হয়ে যাচ্ছে। বাহ, কি সুন্দর গণতন্ত্র! ইলেকশন কমিশনের গণতন্ত্র আর বিজেপির ষড়যন্ত্র দুটো এক। বিজেপি অভিযোগ করছে ডিএম চেঞ্জ হয়ে যাচ্ছে, এসপি চেঞ্জ হয়ে যাচ্ছে, আর তৃণমূল প্রুফ দিচ্ছে। তৃণমূল জনসমক্ষে বলছে সিসিটিভি ফুটেজ আমরা আনবো।
তৃণমূল সেই এসপির বাড়ির লিজ এগ্রিমেন্ট প্রকাশ্যে এনেছে, ভিজিটার্স বুকের কপি আমরা প্রকাশ্যে এনেছি, তারপরেও কোনো ব্যবস্থা নেই। এই গণতান্ত্রিক পরিবেশে বিজেপি ভোট করতে চায়। এরা ভীত সন্ত্রস্ত, এরা জানে, এরা এমন ভাবে যে গোলকিপার থাকবে না, কোনো প্লেয়ার থাকবে না, ফাঁকা মাঠে নামবো, গোল দেবো। আপনারা ফাঁকা মাঠেও গোল দিতে পারবেন না। আজকে আবার চ্যালেঞ্জ করে গেলেন, যারা আছেন সবাইকে ঢোকান। আপনার কত ক্ষমতা প্রয়োগ করুন, ফাঁকা মাঠে গোল দিতে গেলেও বলটাকে এগিয়ে নিয়ে যেতে হয়, মানুষ আপনাকে আটকাবে। আপনি ফাঁকা মাঠ করে গোল দিন না, তাও পারবেন না। এবং যে পরিণতি আপনার হয়েছিল 2021-এ, আমি আবার বলছি, তার থেকে খারাপ পরিণতি হবে। বাংলায় আপনারা ভাবছেন বাংলার মানুষকে বঞ্চিত করে, কাকে ভাবছেন আপনি অত্যাচারিত করে রেখে আপনি ভোট নেবেন? মানে কত দুর্বল ভাবছে এরা বাংলার মানুষকে, যে বাড়ির টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, সবার টাকা বন্ধ। আজকে অমিত শাহ এসে বলেছে আয়ুষ্মান ভারত। আরে আমার হাতে যদি একটা বাড়িতে একটা মেম্বারের যদি মোবাইল ফোন থাকে, আমি আয়ুষ্মান ভারত পাবো না? আপনি দিয়ে দেখান না বাংলার লোককে আয়ুষ্মান ভারত। আপনি ক্লসগুলো তুলে দিন, সমস্ত বাংলায় আয়ুষ্মান ভারত হবে। জান, আপনি আয়ুষ্মান ভারত করেছেনই এমন ভাবে যে 100টা লোকের মধ্যে 2টো পাবে আর 8টা গরিব লোক পাবে না। আমার বাড়িতে স্কুটার থাকলে আমি আয়ুষ্মান ভারত পাবো না, টিভি থাকলে আমি আয়ুষ্মান ভারত পাবো না, ফ্রিজ থাকলে আমি আয়ুষ্মান ভারত পাবো না, রেডিও থাকলে আমি আয়ুষ্মান ভারত পাবো না। আর স্বাস্থ্যসাথী, আমার বাড়িতে স্কুটার থাকুক না থাকুক, ফোন থাকুক না থাকুক, রেডিও থাকুক না থাকুক, টিভি থাকুক না থাকুক, 8 থেকে 80 সবাই পাবে, ইউনিভার্সাল। এটাই পার্থক্য। সেই কারণে বাংলার মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে। সুতরাং আগামী দিন আমরা এটা নিয়ে সাধারণ মানুষের কাছেও যেমন যাব, এটা সুবিধা হয়েছে, এদের প্রকাশ্য চেহারাটা সামনে আনতে আমাদের সুবিধা হয়েছে। এই যে বলে যে আমরা টাকা দিই আর তৃণমূল করে না, তৃণমূল টাকা দিয়ে করতে চাইছে, তোমরা অনুমতি দিচ্ছ না। আমি আবার বলছি, না ঘর বানাউঙ্গা না ঘর বানানে দুঙ্গা। এই হচ্ছে বিজেপির মডেল, মোদিজির মডেল, না ঘর বানাউঙ্গা না ঘর বানানে দুঙ্গা। এবং একই সাথে আমরা মানুষকে যেমন অবগত করব, মানুষের জ্ঞাতার্থে এই বিষয়গুলো আনবো, একইভাবে আগামী দিন প্রয়োজন পড়লে আমাদের একটা ডেলিগেশন রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে রাষ্ট্রপতির থেকেও সময় আমরা চাইব। এটুকুই বলার ছিল। দুজন বিশেষ পর্যবেক্ষক রাজ্যে এসেছেন, নিয়ম অনুযায়ী সাধারণ মানুষের সাথে কথা দুজন বিশেষ পর্যবেক্ষক রাজ্যে এসেছেন, নিয়ম অনুযায়ী সাধারণ মানুষের সাথে দেখা করার কথা, এমনকি মিডিয়াকেও বলার কথা, কারণ এর আগেও হয়েছে। দুটোই অ্যাভয়েড করছেন, না তারা সাধারণ মানুষের সাথে কথা বলছেন, না তারা মিডিয়ার মুখোমুখি হচ্ছেন। দুজন তার কারণ ওদের কাছে জবাব নেই। 10টা মিডিয়ার মধ্যে তো 3টে সৎলোক আছে বা 2টো সৎলোক আছে। 7 জন আমি ধরে নিলাম বিজেপির কাছে তাদের মাথার টিকি বাঁধা, কিন্তু 2-3টেও তো সৎলোক আছে। তারা যদি প্রশ্ন করে উত্তরগুলো তো দিতে পারবে। আমি আপনাদের কাছে আসছি, আমার তো কোনো অসুবিধা নেই, আমি সবাইকে বলছি যা প্রশ্ন করার করুন। আপনি একই প্রশ্ন বিজেপি সর্বভারতীয় নেতাদের করুন, আপনি ইলেকশন কমিশনকে করুন, যে রাজ্য সরকার লিখিতভাবে অনুমতি চেয়েছিল, আপনারা দেননি, কেন দেননি? আপনারা বলছেন পার্সিয়াল ড্যামেজ দিতে পারো। ড্যামেজেসে কি? ড্যামেজেসে 5,000 আর 20,000। ড্যামেজেস দিতে আপনার অনুমতি লাগে না রাজ্যের। আমরা অনুমতি চেয়েছিলাম যাতে কনস্ট্রাকশনটা শুরু করা যায়, আর যদি বাড়ির কাজ চলতো, যদি ঝড় এমসিসির আগে হয়ে যেত, তাহলে আপনার অনুমতিও লাগতো। ঝড়টা হয়েছে এমসিসি লাগু হওয়ার প্রায় 15 দিন পরে, আদর্শ আচরণবিধি চলাকালীন, নির্বাচন ঘোষণা হওয়ার 15 দিন পরে। সুতরাং নির্বাচন কমিশনের বলার, মিডিয়াকে ফেস করার, সাধারণ মানুষকে ফেস করার সৎসাহস নেই, সেই জন্য সম্মুখে আসছে না, লোকের সাথে কথা বলছে না। লোকের সাথে কথা বললে লোক জবাব চাইবে, আর মিডিয়ার সাথে কথা বললে 10 জনের মধ্যে 3 জন প্রশ্ন করবে। সেটা ফেস করার ক্ষমতা নেই, সৎসাহস নেই বলে করছে না। আপনারা তো 2 দিন রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন, তাতে কি আশ্বস্ত? না, আমি তো বললাম, উনি যেহেতু কালকে এটা নিয়ে টেক আপ করেছিলেন, উনি কালকে আমাদের লিখিতভাবে জানিয়েছিলেন যে আমরা যে বিষয়গুলো ওনাকে জানিয়েছি, উনি ওনার সামর্থ্য অনুযায়ী সেগুলো ইলেকশন কমিশনের সাথে টেক আপ করেছেন। কিন্তু বিস্তারিত উনি যেহেতু আমাদের জানাতে পারবেন না, তাই আমরা দিতে পারবেন না চিঠির কপি, তাই আমরা বলেছিলাম প্রয়োজনে আবার আমরা আসব এবং এসে আপনার থেকে শুনবো যে আপনি কি বলেছেন বা ওরা কি আপনাকে আশ্বাস দিয়েছে। সেই অনুযায়ী আজকে আমরা এসেছি। কিন্তু আজকে আসার আগে দুপুরবেলা যখন স্টেটকে ইলেকশন কমিশন লিখেই দিয়েছে
যে আমরা টাকা দেবো না, তখন তো রাজ্যপালের কিছু করণীয় নেই। আমি রাজ্যপালকে বলেছি, আপনি বলার পর আপনি একদিকে বলছেন, আমাদের আশ্বাস দিয়েছেন যে আমি বলেছি ওরা করবে, আর আরেকদিকে বলছে যে স্টেটকে যে আমি দেবো না। দুটো তো একসাথে হতে পারে না। রাজ্যপাল আমাদের 100 দিনের কাজে রিপ্রেজেন্টেশন যখন দিতে এসেছিলাম, আমাকে বলেছিল 24 ঘন্টার মধ্যে আমরা এটা তুলব। তারও কম্পালশন রয়েছে, আমি বুঝি। উনি চেষ্টা করছে, আমি ওনাকে হয়তো অপমান করব না বা ওনাকে কোনো রকম রাজনৈতিক আক্রমণ করব না, কিন্তু ওনার কথার তো কোনো গুরুত্ব নেই। রাজ্যপাল ফোন করে যদি চিফ ইলেকশন কমিশনারের সাথে কথা না বলতে পারে বাংলার রাজ্যপাল বলে, তাহলে আপনি কি বলবেন? এর থেকে দুর্ভাগ্যজনক কি হতে পারে? ভারতবর্ষের সংবিধান অনুযায়ী অর্ডার অফ প্রিসিডেন্সটা খুলে দেখুন, রাজ্যপালের কত নিচে চিফ ইলেকশন কমিশনার পড়ে। সেই চিফ ইলেকশন কমিশনারের সাথে ফোনে কথা বলতে পারছে না রাজ্যপাল। এই হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র। এটা দুর্ভাগ্যজনক। সুতরাং মানুষ দেখেছে, এবং যেভাবে বিজেপি 5 বছর ধরে দেশে, বিশেষ করে বাংলায় 2021-এ হারার পর থেকে মানুষকে অত্যাচারিত করেছে, মানুষ এই অত্যাচারের বিরুদ্ধে আগামী দিন সরব হবে। এবং এদের যত ক্ষমতা আছে, ইডি, সিবিআই, এনআইএ সবাইকে তুলে দিক, কাউকে রাখতে হবে না। সব বিজেপিতে যারা যাচ্ছে ধোয়া তুলসী পাতা, আর যারা বিরোধী দলে আছে তারা ধরে নিন সবাই চোর, সবাই দুর্নীতিগ্রস্ত, কেউ সৎ নয়। যত সৎ সব বিজেপি। আজকে পার্থ চট্টোপাধ্যায় যদি বিজেপিতে যেত তাহলে জেলে থাকতো না, অনুব্রত মণ্ডল যদি বিজেপিতে যেত তাহলে জেলে থাকতো না। আপনি বলুন না, হিমন্ত বিশ্ব শর্মা, তার বিরুদ্ধে কত টাকার অভিযোগ রয়েছে, সে আজকে মুখ্যমন্ত্রী। অজিত পাওয়ার, যার বিরুদ্ধে প্রধানমন্ত্রী 70,000 কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ করেছিল, সে আজকে মহারাষ্ট্রের এনডিএ গভর্নমেন্টের উপমুখ্যমন্ত্রী, मोदी पास बसे আছে। তাকে পাশে নিয়ে मोदी बोलছে मैं भ्रष्टाचार के खिलाफ लड़ूंगा। आप भ्रष्टाचार के खिलाफ लड़िए, कोई दिक्कत नहीं है, लेकिन जो बीजेपी में जा रहे हैं आप उनको टच नहीं करेंगे। और जो अपोजिशन में है, एक एक करके चुन के मैं ईडी सीबीआई को लगा के इनको जेल में डालूंगा, और जो बीजेपी में आएगा वो वॉशिंग मशीन से साफ हो जाएगा। लोगों को दिक्कत इससे है। सर आपने कहा कि वो रिपोर्ट भी शेयर किया, असम के लिए बिहू फंड्स रिलीज हुए केंद्र सरकार से, लेकिन जिनके घर क्षतिग्रस्त हुए हैं उनके लिए बंगाल सरकार को अनुमति नहीं दी गई है, क्या कहेंगे इस पर? नहीं, ये रिपोर्ट तो मैं आपको दिखा ही रहा हूँ कि इस रिपोर्ट में साफ साफ लिखा गया है, और ये पैसा परसों छोड़ा गया है। आज 10 तारीख है, परसों 8 तारीख था। इलेक्शन अनाउंस हुआ है 16 मार्च, मतलब इलेक्शन अनाउंस होने का 22 दिन बाद असम को पैसा मिला, वो भी सेलिब्रेशन के लिए। और यहाँ पे लोगों का एक्चुअल जरूरत है, लोगों का दिक्कत है। आप मानिए आपका घर के ऊपर छत नहीं होगा, आप तूफान में, आंधी में, बारिश में कैसे रहिएगा? अब उनको दिख रहा है कि भाई इलेक्शन में पैसा छोड़ेंगे या इलेक्शन में इजाजत देंगे तो फायदा तो तृणमूल को होगा ही, क्योंकि घर तो दीदी बनाना चाहता है। भाई आपके पास ह्यूमैनिटी नाम का कोई चीज ही नहीं है। आप इलेक्शन का टाइम में अगर ये देखते हो कि तूफान के कारण जिनका नुकसान हुआ वो 2 महीना घर में रह पाए, नहीं रह पाए, कहाँ रहे, कहाँ उनके बच्चे पढ़े, आपको कोई फर्क नहीं पड़ता है। और राज्य की सरकार, प्रदेश की सरकार अपने पैसे से वो घर बनवाना चाहता है। आपसे खाली अप्रूवल ही तो मांगा है, उतना भी आपने नहीं दिया, और आपने असम को पैसा दे दिया, वो भी सेलिब्रेशन के लिए। ये दिखाता है कि बीजेपी को हम लोग और बंगाल के लोग बांग्ला विरोधी क्यों कहते हैं। अमित शाह जा रहे हैं और बालूरघाट को बोल रहे हैं बेलूरघाट। भैया आप देश के गृह मंत्री हो, आपके प्रदेश के अध्यक्ष के चुनाव प्रचार में आप आ रहे हो, आपको जगह, चुनाव क्षेत्र का नाम नहीं पता। इससे बड़ा अपमानजनक क्या हो सकता है? इसी से पता चलता है बीजेपी बंगाल को कितना समझता है। जो गारंटी दे रहे हैं उनको जगह का नाम नहीं पता। अब बंगाली पढ़ना, लिखना, सुनना, जानना, बोलना, ये सब तो छोड़ ही दो। जहां जा रहे हो वो आपका प्रदेश का अध्यक्ष है, और वो भी उठ के नहीं बोल रहे कि मेरा नौकरी चला जाएगा, मेरा नौकरी खतरे में आ जाएगा। ये स्टेट ऑफ अफेयर्स है स्टेट बीजेपी का। when are you meeting president? When are you meeting president? আপনারা বিপন্ন মানুষের ভাঙা ঘর সারিয়ে দিতে চাইছেন, কিন্তু কমিশন যে অনুমতি দিল না, এরপরে কি কোনো স্টেপ নেওয়া সম্ভব? কিছু কি করা যায়? আইনত তো আপনি পারবেন না, আইনত তো আপনি পারবেন না। তার কারণ হচ্ছে নির্বাচন চলাকালীন আমরা যদি দলগতভাবেও করতে চাই সেটাও করতে পারবো না, তার অনুমতিই নেই।
ভারতবর্ষের ইলেকশন কমিশন যতক্ষণ না আপনাকে অনুমতি দেবে আপনি দলগতভাবেও করতে পারবেন না বা রাজ্য সরকারের তরফ থেকে প্রশাসনিকভাবেও আপনি টেক অফ করতে পারবেন না। সুতরাং আমরা যে লড়াই করেছি এবং আমরা তাদের পাশে আছি, তারা যদি মনে করে অন্য রাজনৈতিক দলকে ভোট দেবে দিক। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের লোকেরা যারা একবুক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, আজকে আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা দেখুন, আপনারা বাংলায় থাকেন বলে আপনাদের টাকা বন্ধ। আপনারা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তারা লিখিতভাবে দিল্লির কাছে দরবার করে আপনাদের টাকা বন্ধ করেছে। আর আজকে যে ইলেকশন কমিশন আপনাদের টাকা আটকেছে, এখানেও এদের কোনো প্রতিক্রিয়া নেই বা কোনো সদার্থক ভূমিকা এরা পালন করে। আপনারা দেখুন যে আপনাদের পাশে কে দাঁড়িয়ে। আমাদের সরকার, আমাদের দল, আমাদের প্রতিনিধিরা মানুষের পাশে ছিল, আছে, থাকবে। আমরা তাদের সাথে গিয়ে আগামী দিন কথা বলবো এবং যত দ্রুত সম্ভব তাদের এই সমস্যার প্রতিকার এবং সমাধান আমরা করব। And when are you meeting the president and on what issue? As I said, I will be going to Jalpaiguri day after tomorrow, and I will meet representatives and family members of all the 1600 affected families. And first, I will apprise them that we have left no stone unturned. Our delegation has gone to Delhi, meet the full bench of the Election Commission, had repeatedly requested them to give the nod and approval to the state so that state can start in constructing the house of the people, especially the ones who have been affected by the storm. But despite repeated requests, with folded hands, Election Commission has not given and denounced and has not given the approval or not. We will first meet the people, and then if the need be, the same delegation who went to meet the full bench of the Election Commission will seek an appointment from the Honorable President. BJP has come up with SS Ahluwalia's name for Asansol. That leads to one seat, that is from where you are contesting from Diamond Harbour. I think the best candidate for the Diamond Harbour seat would be the ED director, or the CBI director, or the NIA director. Or if the Home Minister wants to contest himself, he can also come. There's no problem. Everyone has got the right. No, Everyone has got the It's a democratic country. Every party, everyone has got the right to contest from wherever they want. So this is also a testament to the fact how rattled BJP are. लेकिन सर They're making allegation against Diamond Harbour. They're trying to defame Diamond Harbour, but they have failed to put up a candidate in Diamond Harbour. This speaks volumes of how the state of affairs that BJP is in Bengal. सर उनके 10वीं लिस्ट में भी नहीं है। सर उनके 10वीं लिस्ट में भी डायमंड हार्बर का कैंडिडेट का नाम नहीं है। मैं तो बीजेपी का सीसी में हूँ नहीं, मैं बीजेपी करता नहीं हूँ, तो उनका इंटरनल अफेयर है। मैं तो कह नहीं सकता कि क्यों नहीं कर पाए। उनको अगर लगे कि भाई अच्छा कैंडिडेट नहीं मिला या कोई खड़ा होने को तैयार नहीं, अगर तैयार होता तो अब तक आ गया होता। मे भी उनका इंटरनल डायनामिक्स है। आई वुड लीव इट टू देयर जजमेंट एंड विजडम। बट उनके पास भाई कैंडिडेट नहीं है। आप डायमंड हार्बर तो मलाइन करते थे, ये चुनाव नहीं होने देता है, वोट नहीं होने देता है। भैया इलेक्शन कमीशन आपकी है, पैरामिलिट्री फोर्स आपकी है। पंचायत में चुनाव हुआ, आप सब हारे। 2021 में चुनाव हुआ, आपने एमएलए को तोड़ तोड़ के डायमंड हार्बर से लेके गए। सारे विधानसभा क्षेत्र में आप डायमंड हार्बर के हारे, 7 के 7 तृणमूल जीती। अब लोकसभा का चुनाव है, अभी आप कैंडिडेट ही नहीं दे पा रहे हो, फिर बोलते हो भाई तृणमूल करने नहीं देता है। This shows how incompetent, how inept, how inefficient the BJP leadership in Bengal is. 2021 সাল থেকে একটা জিনিস অবাক লাগলো, 2021 সাল থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী টার্গেট হচ্ছেন আপনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেও বিরোধী দলনেতা প্রতি মুহূর্তে আপনাকে এবং তৃণমূল নেত্রীকে টার্গেট বলে। অথচ যখন 2024-এর একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, আপনারা সেটাই বলছি, খালি টার্গেট বললে বাজার গরম করে তো লাভ নেই। উনাকে বলবো আগে প্রার্থী খুঁজুন। উনি বলেন ডায়মন্ড হারবারের লোকেরা ভোট দিতে পারে না। আমি উনাকে বলবো যে আপনারা যারা এই অভিযোগগুলো করছেন তারা নিজেরা দাঁড়ান না, এখন তো অসুবিধা নেই। আমি তো সব জায়গায় বলেছি যে যে কেউ যেখানে ইচ্ছা দাঁড়াতে পারে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে সবার অধিকার আছে। আপনারা অভিযোগ করেন যে বিধানসভায় ডায়মন্ড হারবারে ভোট হয়নি। আরে বিধানসভা হয়েছে তো সেন্ট্রাল ফোর্স দিয়ে, দায়িত্বে তো রাজ্য নির্বাচন কমিশন ছিল না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ছিল। পঞ্চায়েত ভোট হয়েছে আধা সামরিক বাহিনী দিয়ে, কোর্টের আদেশে। আপনাদের লোক নেই, আপনি ছেড়ে দিন পঞ্চায়েত স্তরে, লোকসভায় একটা লোক লাগে। পঞ্চায়েতে ডায়মন্ড হারবারে
খুব কম করে হলে যদি 2000 বুথ থাকে তার মানে 2000 ক্যান্ডিডেট লাগবে। আপনার লোকসভায় একটা লাগবে, সে একটা ক্যান্ডিডেট দিতে পারছেন না। আপনারা কতটা দুর্বল বাংলায়, এবং খালি এই যে কোর্টের আর সিবিআই ইডির রাজনীতি দিয়ে বাজার গরম করা ছাড়া তো আপনাদের কিছু নেই। বিজেপির রাজনীতিটা পুরোপুরি কোর্ট আর ইডি সিবিআই। আমি তো আপনাকে বলছি যে বিজেপির 18 জন এমপি ক্ষমতায় নির্বাচিত হয়েছিল 2019 সালে। আমি বলছি 18 জন এমপি তার রিপোর্ট কার্ডটা দিক, যে 5 বছর মোদিজি ক্ষমতায় আর 5 বছর আমরা এমপি। বাঁকুড়ায় কি হয়েছে, বিষ্ণুপুরে কি হয়েছে, পুরুলিয়ায় কি হয়েছে, হুগলিতে কি হয়েছে, ঝাড়গ্রামে কি হয়েছে, কুচবিহারে কি হয়েছে, আলিপুরদুয়ারে কি হয়েছে, জলপাইগুড়িতে কি হয়েছে, বা বালুরঘাটে কি হয়েছে, বা রায়গঞ্জে কি হয়েছে, রিপোর্ট কার্ডটা দিতে পারবে না। কাজই তো করেনি, সরকারও কাজ করেনি। সরকার 5 বছর খালি রেড করেছে, আর রেড করে খালি দল ভাঙিয়েছে। যাদের বিরুদ্ধে বক্তব্য রেখেছে, যাদের বাড়ি গিয়ে রেড করেছে, পরবর্তীকালে তারা বিজেপিতে এসছে তো তুলসী পাতা। এখানেও আপনারা দেখেছেন যার বাড়িতে রেড করেছে সেই পরবর্তীকালে গিয়ে বিজেপি জয়েন করেছে, সে উত্তর কলকাতার প্রার্থী। নাম আমি নাই বা করলাম, কুইট প্রো কো। এই তো অবস্থা বিজেপি। আমি বলবো ডায়মন্ড হারবার নিয়ে আপনাদের যদি এতই চিন্তা থাকে, এতই অভিযোগ থাকে, আপনি নির্বাচনী লড়াইয়ে লড়ে আমাকে হারান। আমি তো বলছি যে আপনার কাছে ইডি আছে, আপনার কাছে সিবিআই আছে, আপনার কাছে ইনকাম ট্যাক্স আছে, আপনার কাছে নির্বাচন কমিশন আছে, আপনার কাছে বিচার ব্যবস্থার একাংশ আছে, আপনার কাছে সংবাদ মাধ্যম আছে, আপনার কাছে টাকা আছে, আপনার কাছে অর্থ আছে, আপনার কাছে মাসেল পাওয়ার আছে, তাও উনি প্রার্থী দিতে পারছেন না। তার কারণ সব কিছু আপনার কাছে থাকতে পারে, মানুষের রায়টা আর মানুষের ভালোবাসাটা তৃণমূলের সাথে আছে। তাই গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা কোনো কেন্দ্রীয় মন্ত্রী নয়। এটা শিক্ষা নেওয়া উচিত বিজেপি। সেটা তো পুলিশ ক্ল্যারিফাই করেছে, সেটা প্রশাসনিক ব্যাপার, সেটা পুলিশ ক্ল্যারিফাই করেছে, কিন্তু আমার কোনো কিছু বলার নেই। এবং পুলিশ বলেছে যে আমাদের কাছে তথ্য আছে যে এটা লার্জার কনস্পিরেসি, হাইকোর্টে যদি মামলা হয় আমরা কোর্টে জমা দেবো। দাদা, ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী বিগত দিন থেকে দাঁড়াবেন বলে আত্মবিশ্বাসী ছিলেন, শেষমেশ তিনি দাঁড়াবে। শোনো, আমি একটা কথা বলি, তোমরা এই কোশ্চেনগুলো আমাকে আগেও জিজ্ঞেস করেছো। আমি বলছি নওশাদ সিদ্দিকী হোক, কংগ্রেসের কোনো নেতা হোক, বিজেপির কোনো নেতা হোক, সিপিএমের কোনো নেতা হোক, যে চাইবে, যেখানে চাইবে, তার দাঁড়ানোর অধিকার আছে। দাঁড়াও, কেউ তো বারণ করেনি। আগেও তোমরা জিজ্ঞেস করেছিলে আমাকে, সবাই সাংবাদিকদের সাথে এখন আমি কথা বলেছিলাম যে উনি দাঁড়াবেন বলেছেন। আমি বলছি দাঁড়াতেই পারে, সবার অধিকার আছে, কেউ তো বারণ করেনি। কিন্তু আমি কি বলছি আপনারা ভালো করে বুঝুন। আমি বলছি অভিযোগ করার সময় আপনারা অভিযোগ করছেন যে ডায়মন্ড হারবারে গণতন্ত্র নেই, আর প্রার্থী দেওয়ার সময় প্রার্থী দিতে পারছেন। এই নির্বাচনটা কার অধীনে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। প্যারামিলিটারি ফোর্স ডায়মন্ড হারবারে আছে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, অনেকদিন আগে পৌঁছে গেছে। কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করছে, তা আপনি প্রার্থী দিতে পারছেন না কেন? এটাই প্রমাণ যে আপনি অভিযোগ করছেন, আপনার সংগঠন নেই, মানুষ আপনাকে পছন্দ করে না, আপনাকে ভোট দেবে না। 2014 সালে বিজেপির অনেক তাবড় নেতা এসেছিল। আজকে যে আসামের মুখ্যমন্ত্রী 1.5 মাস ডায়মন্ড হারবারে পড়েছিল, 1.5 মাস, 45 দিন ঘাঁটি গেড়ে। আমার 70,000-এর ব্যবধান বেড়ে 3,20,000 হয়েছিল। মানুষদের বাড়াবাতে ছাই দিয়েছিল। আমি মানুষের উপর ভরসা রাখি, কোনো নেতা বা কোনো দলের উপর নয়। বিশেষ করে যদি ভাবে যে আমি ইডি সিবিআই সংবাদ মাধ্যমকে লাগিয়ে এলাকাকে কুলসিত করব, কালিমালিপ্ত করব, এবং অভিযোগ এনে আমি কি করে ডায়মন্ড হারবারকে শিরোনামে রেখে ডায়মন্ড হারবারের যে সার্বিক মর্যাদা সেটা আমি ক্ষুণ্ণ করব, তার জবাব মানুষ দেবে। আপনি চেষ্টা করেছিলেন, 2021-এও পারেননি, 19-এও পারেননি, 23-এও পারেননি, 24-এও পারবেন না। একজন দুটো তিনটা করে প্রশ্ন করলে সবাই সিবিআই, এনআইএ এবং কমিশন, এখন কি মনে হচ্ছে যে কোর্ট কোথাও আপনাদের? শুনুন, কোর্ট, আমরা যে অভিযোগটা করেছি, আমরা যে কোর্ট নিয়ে অভিযোগটা করেছি, অল থ্যাঙ্কস টু অভিজিৎ গাঙ্গুলি প্রমাণ করে দিয়েছে। বাকিটা মানুষ দেখেছে, আর কিচ্ছু বলার না। Sir, Delhi Minister Rajkumar Anand has resigned from the Aam Aadmi Party. He has said that the party is embroiled in corruption and he cannot stay in the party. Very recently, we
we have seen that the Aam Aadmi Party came out to support the TMC when the TMC delegation was protesting inside Delhi police station. How do you react? What is there to react? He has resigned, he can clarify. How can I clarify on his behalf? But he Then said why he the has party resigned? is embroiled in corruption. How do you know? Is there any substantive proof? There is nothing which has surfaced in the public domain. This is the claim. Which news channel do you belong to? Times Now. That's a testament to the fact. Why you have been asking this question? উপতিনগরে NIA এবং আজকে No offense to you, but I want to know, is there any evidence which is surfaced in the public domain substantiating the claims that the mainstream media or the national media has been making? The answer is no. No. So if someone is embroiled in corruption, it's a BJP. That is the point precisely I'm trying to make. You see, 55 crores from that alleged liquor scam has gone to BJP. Now ED is saying the scam is worth 100 crores. If 100 crore rupees has gone to BJP, then the first person who should be arrested is the BJP president. You don't need any rocket science. It's basic common sense. You are accusing Ajit Pawar of 70,000 crore irrigation scam. Now he has become clean all of a sudden and has washed away all his sins because he has decided to be a part of the NDA government. This is the problem. You have leaders like Narayan Rane, Shubhendu Adhikari, Himanta Biswa Sharma, who are all accused. They all have ED, CBI cases dangling on their heads. The moment you walk into the BJP's party office and take the lotus flag from their hand, you become Raja Harishchandra. This is the problem. करप्शन खत्म करने में कोई दिक्कत नहीं है, कड़ी से कड़ी कार्रवाई होनी चाहिए, पर जो बीजेपी में जाए वो साफ है, वो दूध का धुला हुआ है, और जो बीजेपी में ना जाए वो ईडी सीबीआई उसके पीछे लगेगा और उसको उठा के जेल में डालेगा। मैं तभी आपको पिछला दिन कहा था कि दो हिमंत का स्टोरी आप उठा के देख लीजिए, एक हिमंत बिश्व शर्मा और एक हेमंत सोरेन। भाई एक सर नहीं झुकाया तो जेल में है, एक झुक गया बीजेपी का फ्लैग पकड़ लिया तो बस साफ, चाहे आपके पास कितना भी सबूत हो, कितना भी आपके खिलाफ एलिगेशन हो, कोई फर्क नहीं पड़ता है। কোনো মূল্য নেই এগুলো, সিবিআই ইডি কেসের এখন কোনো মূল্য নেই। আমি বলছি আগে 5 বছরে একটা সিবিআই হতো। আপনি জানেন 2021-এ মে মাসে ফল ঘোষণা হওয়ার পর গত 3 বছরে আমি গুনছিলাম 33টা সিবিআই দিয়েছে হাইকোর্ট, গড়ে 1 মাসে একটা। এগুলো কোনো ভ্যালু নেই। আমি তো বলছি বিজেপির পলিটিক্সটা পুরো কোর্ট সেন্ট্রিক। আপনি দেখুন না, শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে অভিযোগ ছিল, আজকে মামলা গেছে সিবিআইয়ের কাছে, 1 মাস হয়েছে, এদেরকে কাস্টাডিতে নিয়েছে, একজনকে কাস্টাডিতে চেয়েছে। এরা নারী নিরাপত্তা, নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলে। আপনি কেন উত্তম হাজরাকে সিবিআই কাস্টাডিতে চাননি? আপনি কেন শিবপ্রসাদ হাজরাকে সিবিআই কাস্টাডিতে চান? তাদের বিরুদ্ধে মূল অভিযোগ, তাদেরকে অ্যারেস্ট করেছে পশ্চিমবঙ্গ পুলিশ, আপনি কাস্টাডিতে নেননি। ঠিক আছে, থ্যাংক ইউ।